শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় থেকে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু মজুদ পণ্যের ধারণা ও মজুদ মূল্যায়নের গুরুত্ব। শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়বস্তুর আলোকে আমাদের আজকের শিক্ষণফল মজুদ পণ্য সম্পর্কে ধারণা লাভ করতে পারবে ও মজুদ মূল্যায়নের গুরুত্ব অনুধাবন করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা মজুদ পণ্যের ধারণা সম্পর্কে আলোচনা করি। মুনাফা অর্জনের জন্য ব্যবসা প্রতিষ্ঠান যে সকল বস্তু বা সামগ্রী পুনঃবিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করে ভাণ্ডার বা গুদামে সংরক্ষণ করে রাখে তাকে মজুদ পণ্য বলে। তাহলে কি পুনঃবিক্রয়ের উদ্দেশ্যে, আমরা একটু লক্ষ্য করি, আমরা পুনঃবিক্রয়ের উদ্দেশ্যে বস্তু বা সামগ্রী এইটা আমরা কি করছি? ক্রয় করছি। ক্রয় করে ভাণ্ডার বা গুদামে সংরক্ষণ করে রাখা হচ্ছে। বস্তু বা সামগ্রী ক্রয় করে পুনঃবিক্রয়ের উদ্দেশ্যে গুদামে সংরক্ষণ করে রাখাকে মজুদ পণ্য বলে। যে পরিমাণ পণ্য পুনঃবিক্রয়ের উদ্দেশ্যে গুদাম বা ভাণ্ডারে ক্রয় করে সংরক্ষণ করে রাখা হয় তাকে মজুদ পণ্য বলে। মজুদ পণ্য মূলত ক্রয় থেকে উদ্ভূত হয়। মাল কিনে এনে গুদামে সংরক্ষণ করা হয়, সেইটাই মজুদ পণ্য। এই ক্রয়কে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে বিক্রিত পণ্যের মূল্য বা কস্ট অফ গুডস সোল্ড, আরেকটি হচ্ছে অবিক্রিত পণ্যের মূল্য বা কস্ট অফ আনসোল্ড গুডস। এই দুইটির যোগফল হচ্ছে ক্রয়। হিসাব বছর শেষে অবিক্রিত পণ্যের মূল্যকে সমাপনী মজুদ বলে। দেখা গেল একটি বছরের মধ্যে আমরা 10,000 টাকার পণ্য ক্রয় করলাম। এই 10,000 টাকার পণ্য থেকে ওই বছর আমার 8,000 টাকার পণ্য বিক্রয় হয়ে গেল। বাকি যে 2,000 টাকার পণ্য থেকে গেল, যেটা বিক্রয় হলো না, অবিকৃত পণ্য, সেই অবিকৃত পণ্যের মূল্যই হচ্ছে ওই বছরের হিসাব বছরের সমাপনী মজুদ। তাই বলা হয়েছে হিসাব বছর শেষে এই অবিকৃত পণ্যের মূল্যকে, এই যে অবিকৃত পণ্যের মূল্য যেটা, সেটাকে বলা হচ্ছে সমাপনী মজুদ। চলতি হিসাব বছরের এই সমাপনী মজুদ পরবর্তী হিসাব বছরে প্রারম্ভিক মজুদ হিসাবে গণ্য করা হয়। এই বছর 10,000 টাকার পণ্য ক্রয় করা হলো, এর থেকে 8,000 টাকার পণ্য বিক্রয় করা হলো, থাকলো 2,000 টাকার পণ্য। এই 2,000 টাকাকে বলা হচ্ছে সমাপনী মজুদ পণ্যের মূল্য। আবার এই হিসাব বছর যখন শেষ হয়ে যাচ্ছে, পরবর্তী হিসাব বছরের শুরুতে ওই 2,000 টাকাই হচ্ছে পরবর্তী বছরের প্রারম্ভিক মজুদ পণ্যের মূল্য। আশা করি বুঝতে পেরেছ। শিক্ষার্থীবৃন্দ, এখানে উল্লেখ করা যায় যে উৎপাদনকারী প্রতিষ্ঠান পণ্যের আকারগত ও ব্যবহারগত উপযোগ সৃষ্টি করে। যে সমস্ত প্রতিষ্ঠান কাঁচামাল বাজার থেকে কিনে গুদামে মজুদ করে, তারা ওই পণ্যকে বিভিন্ন আকার দান করে, তাই আকারগত উপযোগ সৃষ্টি হয় এবং ব্যবহারগত উপযোগ সৃষ্টি হয়। এটি কাদের ক্ষেত্রে ঘটে? উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে। এবং পাইকারি ও খুচরো বিক্রেতাগণ, যারা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, কোনো কিছু উৎপাদন করে না, তারা ওই পণ্যের সময়গত স্থানগত উপযোগ সৃষ্টি করে। একটি পণ্য এখন দেখা যাচ্ছে কোনো উপযোগ নাই, কেউ কিনতে যাচ্ছে না, সেই পণ্যটা আমরা কিনে আপাতত গুদামে মজুদ রাখলাম, আবার যখন চাহিদা বাড়লো তখন সেটা আমরা বিক্রি করলাম। এইভাবে আমরা কি করি? ওই পাইকারি ও খুচরো বিক্রেতাগণ সময়গত স্থানগত উপযোগ সৃষ্টি করে। যাই হোক, এটা আমরা মনে রাখলাম। এরপর দেখো, উৎপাদনকারী প্রতিষ্ঠানে মজুদ পণ্য 3 ধরনের হয়ে থাকে। ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানে মজুদ পণ্য সাধারণত 2 রকম, একটি হচ্ছে প্রারম্ভিক মজুদ আর একটি সমাপনী মজুদ। বছরের শুরুতে যে মজুদটা থাকে সেটি প্রারম্ভিক মজুদ, বছরের শেষে যেটি থাকে সেটি সমাপনী মজুদ। এই প্রারম্ভিক মজুদ এবং সমাপনী মজুদ উভয় প্রকার মজুদই একটি তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ এবং তৈরি পণ্যের সমাপনী মজুদ। অর্থাৎ এই পণ্যটা নতুন করে কোনো কিছু তৈরি করা হয় না, জাস্ট কিনে গুদামে সংরক্ষণ করা হয় এবং সেখান থেকে বিক্রয় করা হয়।
কিন্তু উৎপাদনকারী প্রতিষ্ঠানে 3 ধরনের মজুত পণ্য রয়েছে। উৎপাদনকারী প্রতিষ্ঠানে মজুত পণ্য 3 ধরনের হয়ে থাকে। কী কী? কাঁচামালের মজুত, আধা সমাপ্ত পণ্যের মজুত এবং তৈরি পণ্যের মজুত। এই 3 ধরনের মজুদ আমরা কিন্তু উৎপাদনকারী প্রতিষ্ঠানে লক্ষ্য করি। এই কাঁচামাল কিনে গুদামে মজুত করা হয়, এর থেকে আবার পণ্য রূপান্তর করে প্রক্রিয়ার মাধ্যমে কারখানায় আমরা অন্য পণ্য উৎপাদন করি। এই জন্য প্রথমে কাঁচামাল কিনে মজুত করা হয়। এই কাঁচামালের প্রারম্ভিক মজুত থাকতে পারে, সমাপনী মজুত থাকতে পারে। আবার আধা সমাপ্ত পণ্যের মজুদ, এই কাঁচামালের সাহায্যে যে পণ্যটা আমরা তৈরি করছি সেই পণ্য সম্পূর্ণভাবে তৈরি হয়নি, খানিকটা তৈরি হয়েছে, সেরকম মালের প্রারম্ভিক মজুদ থাকতে পারে, সমাপনী মজুদ থাকতে পারে। সেগুলো হচ্ছে আধা সমাপ্ত পণ্যের মজুদ। আবার তৈরি পণ্যের মজুদ, আমরা কাঁচামাল ব্যবহার করে যে পণ্যটা তৈরি করতে চাচ্ছি সেই পণ্য সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে, এরকম পণ্য বছরের প্রথমে যেটা থাকে সেটা তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ এবং শেষে যেটা থাকে সেটা তৈরি পণ্যের সমাপনী মজুদ। এভাবে উৎপাদনকারী প্রতিষ্ঠানে আমরা 3 ধরনের মজুদ পণ্য লক্ষ্য করব। আশা করি আমাদের এই আলোচনা থেকে মজুদ পণ্য সম্পর্কে তোমরা একটি ধারণা লাভ করেছো। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দ্রুত মজুদ মূল্যায়নের গুরুত্ব এই অংশে চলে যাব। কারবারের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নির্ণয়ে মজুদ পণ্যের মূল্যায়ন যথেষ্ট প্রভাব বিস্তার করে। আমরা একটি অর্থবছর শেষে ওই কারবার প্রতিষ্ঠানে কী পরিমাণ লাভ বা লোকসান অর্জিত হয়েছে সেটি জানতে চাই। এর পাশাপাশি ওই অর্থবছর শেষে ওই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কেমন, কী পরিমাণ সম্পদ আছে, কী পরিমাণ দায় আছে, এটাও কিন্তু আমরা জানতে চাই। এই চাহিদা থেকে আমরা কি করি? আমরা আর্থিক বিবরণী তৈরি করি এবং আমরা আর্থিক অবস্থার বিবরণী তৈরি করি। তো এইগুলো করতে গেলে আমার কিন্তু মজুদ পণ্যের মূল্যায়ন ওই সকল জিনিস প্রস্তুত করার ক্ষেত্রে যথেষ্ট প্রভাব বিস্তার করে। এই জন্য নিম্নোক্ত উদ্দেশ্যসমূহ সাধনের জন্য, তাই বলা হয়েছে নিম্নোক্ত উদ্দেশ্যসমূহ সাধনের জন্য মজুদ পণ্য মূল্যায়ন বিশেষ গুরুত্ব বহন করে। ওই কথাটি আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা নির্ণয়, এইসবগুলির সাথে আরও কিছু বিষয় রয়েছে, সেগুলোও আছে। সে দুটো 1 এবং 2 নম্বর আমরা লিখেছি। এছাড়া আরও কিছু বিষয় আছে যে বিষয়গুলি সাহায্যে আমরা কিন্তু অনুধাবন করতে পারবো, বুঝতে পারবো যে মজুদ পণ্য মূল্যায়ন একটি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কতটা গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীবৃন্দ, প্রথমে রয়েছে আর্থিক ফলাফল নির্ণয়। একটি ব্যবসা প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। এই মুনাফা অর্জনের উদ্দেশ্য নিয়ে ব্যবসা পরিচালিত হয়। এই একটি হিসাব বছরে একটি ব্যবসা প্রতিষ্ঠান কী পরিমাণ মুনাফা অর্জন করলো সেটি জানা অত্যন্ত জরুরি। এই সঠিকভাবে আর্থিক ফলাফল নির্ণয় করতে গেলে, লাভ লোকসান নির্ণয় করতে গেলে মজুদ পণ্য সঠিকভাবে মূল্যায়ন করা অত্যন্ত প্রয়োজনীয়। কারণ মজুদ পণ্য আমরা যে আর্থিক বিবরণী তৈরি করার মাধ্যমে আর্থিক ফলাফল নির্ণয় করি, সেটি নির্ণয় করতে গেলে আমাদের কিন্তু মজুদ পণ্যের মূল্য সেখানে লিপিবদ্ধ করতে হয়। এই মজুদ পণ্য যদি সঠিকভাবে মূল্যায়ন করা না হয়, সঠিকভাবে আর্থিক ফলাফলও কিন্তু আমরা নির্ণয় করতে পারি না। সে কারণে মজুদ পণ্যের মূল্যায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্থিক অবস্থা প্রকাশ, আমরা একটি হিসাব বছর শেষে ওই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কীরকম আছে সেটা আমরা আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে উপস্থাপন করি। এই আর্থিক অবস্থার বিবরণীতে যে সম্পদ সমূহ প্রদর্শন করা হয় তার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে মজুদ পণ্য। আর্থিক বিবরণীতে মজুদ পণ্যের মূল্য যদি সঠিকভাবে লিপিবদ্ধ করা না হয় তাহলে ওই আর্থিক অবস্থাও সঠিকভাবে উপস্থাপিত হয় না। তাই সঠিক আর্থিক অবস্থা জানতে গেলে, সঠিক আর্থিক অবস্থা প্রকাশ করতে গেলে আমাদের কিন্তু মজুদ পণ্য সঠিকভাবে মূল্যায়ন করা প্রয়োজন। এরপরে 3 নম্বরে রয়েছে কার্যকরী মূলধন নির্ণয়। কার্যকরী মূলধন একটি ব্যবসা পরিচালনা করতে গেলে প্রতিনিয়ত যে মূলধনের প্রয়োজন হয় তাকে কার্যকরী মূলধন বলে। একটি প্রতিষ্ঠানের মোট চলতি সম্পদ থেকে
চলতি দায় বিয়োগ করে যে বিয়োগফল পাওয়া যায় তাকে কার্যকরী মূলধন বলে। মোট চলতি সম্পদ নির্ণয় করতে গেলে আমাদের কিন্তু মোট চলতি সম্পদের একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে মজুত পণ্য। এই মজুত পণ্যের সঠিক মূল্যায়ন অত্যন্ত প্রয়োজনীয়, কারণ মজুত পণ্যের মূল্যায়ন যদি সঠিক না হয় তাহলে মোট চলতি সম্পদের পরিমাণও আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারবো না, এবং চলতি সম্পদ যদি আমরা সঠিকভাবে নির্ণয় করতে না পারি তাহলে আমরা কিন্তু কার্যকরী মূলধন সঠিকভাবে নির্ণয় করতে পারবো না। সে কারণে মজুত পণ্যের সঠিকভাবে মূল্যায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে আর্থিক সচ্ছলতা যাচাই। একটি প্রতিষ্ঠানের স্বল্পকালীন আর্থিক সচ্ছলতা যাচাই করবার জন্য কি করতে হয়, আমরা চলতি অনুপাত নির্ণয় করি। চলতি অনুপাতে কি করা হয়, চলতি সম্পদকে চলতি দায় দ্বারা ভাগ করা হয়। চলতি সম্পদ বা চলতি সম্পত্তির একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে মজুত পণ্য। এই মজুত পণ্য যদি সঠিক মূল্যে আমরা মূল্যায়ন করতে না পারি তাহলে আমাদের চলতি সম্পদও সঠিকভাবে নির্ণীত হবে না। এই কার্যকরী মূলধন এবং আর্থিক সচ্ছলতা যাচাই এই দুটো কিন্তু অনেকটা কাছাকাছি। তো সেক্ষেত্রে আমাদের কি হবে, এই আর্থিক সচ্ছলতা যাচাই করতে গেলে আমাদের চলতি সম্পদের পরিমাণকে সঠিকভাবে নির্ণয় করতে হবে, এবং চলতি সম্পদের পরিমাণ সঠিকভাবে নির্ণয় করতে গেলে আমাদের কিন্তু মজুত পণ্য সঠিকভাবে মূল্যায়ন করতে হবে। তাহলে আমরা কি করতে পারবো, আমরা এই প্রতিষ্ঠান আর্থিক সচ্ছলতা কেমন, প্রতিষ্ঠানটির আর্থিক সচ্ছলতা কেমন সেটা আমরা কিন্তু সঠিকভাবে নির্ণয় করতে পারবো যদি আমরা মজুত পণ্য সঠিকভাবে মূল্যায়ন করি। আশা করি বুঝতে পেরেছো শিক্ষার্থীবৃন্দ। এরপরে রয়েছে বীমা দাবি উপস্থাপন। অনেক সময় হয় কি, বিভিন্ন কারণে ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য সামগ্রী এটা বিনষ্ট হতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তো পণ্য যদি বিনষ্ট হয় বা নষ্ট হয় তখন আমরা কি করি, বীমা কোম্পানির কাছে বীমা দাবি উত্থাপন করি। আমরা বলি যে আমাদের এই পণ্য বীমা করা ছিল, দেখেন আমাদের এত টাকার পণ্য নষ্ট হয়েছে, আমাদের এই নষ্ট পণ্যের ক্ষতিপূরণ আপনারা দেন। তো তারা ওই ক্ষতিপূরণ দেয় এবং তা থেকে আমাদের ক্ষতিটা পুষিয়ে যায়। কিন্তু আমরা যদি এই মজুত পণ্যের মূল্যায়ন সঠিকভাবে না রাখি, সঠিকভাবে না করি, এবং সেটি মাধ্যমে আমরা যদি বীমা দাবি উপস্থাপন করতে না পারি তাহলে কিন্তু আমরা সঠিক ক্ষতিপূরণ পাবো না। এই কারণে আমাদের কিন্তু মজুত পণ্য মূল্যায়ন করতে হবে এবং সঠিকভাবে মূল্যায়ন করতে হবে। তা যদি করি তাহলে হবে কি, আমরা সঠিকভাবে বীমা দাবি উপস্থাপন করতে পারবো এবং বীমা কোম্পানির কাছ থেকে আমরা ক্ষতিপূরণ লাভের মাধ্যমে আমাদের ক্ষতিকে পুষিয়ে নিতে পারবো। শিক্ষার্থীবৃন্দ, এরপরে রয়েছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়। বিক্রিত পণ্যের ব্যয় এটি নির্ণয় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আমরা যখন আর্থিক বিবরণী তৈরি করি, আর্থিক বিবরণীতে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট লাভ নির্ণীত হয়। মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিলে আমরা নিট লাভ পাই। তো এই যে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা কি করি, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা মোট লাভ পেয়ে যাই। তো এই আর্থিক বিবরণী তৈরি করতে গেলে বিক্রিত পণ্যের ব্যয় বের করা অত্যন্ত অপরিহার্য একটি বিষয়, এবং সে কারণে এই বিক্রিত পণ্যের ব্যয় যেন নির্ণয় সঠিক হয় তার উপরে প্রতিষ্ঠানের সঠিক লাভ বা লোকসান নির্ণয় করাও কিন্তু নির্ভর করে। তো সেই জন্য আমরা বিক্রিত পণ্যের ব্যয় কী করব, বিক্রিত পণ্যের ব্যয় সঠিকভাবে নির্ণয় করার জন্য আমরা মজুত পণ্যের মূল্যায়নও সঠিকভাবে করব। কারণ কি, প্রারম্ভিক মজুত পণ্যের সাথে ক্রয় যোগ করে, প্রত্যক্ষ খরচগুলি যোগ করে সমাপনী মজুত পণ্য বাদ দিলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পাই। কাজেই বিক্রিত পণ্যের ব্যয়ের নির্ণয়ের ক্ষেত্রে মজুত পণ্যের মূল্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যবসায় পরিচালনা কার্যক্রম হতে নগদ অর্থের আগমন নির্ণয়। নগদ প্রবাহ বিবরণীতে আমরা নগদ অর্থের কী পরিমাণ হ্রাস বৃদ্ধি ঘটলো, নগদ অর্থ কিভাবে প্রভাবিত হলো সেটা আমরা জানতে পারি। তো পরিচালনা কার্যক্রম হতে নগদ অর্থের আগমন নির্ণয়ের ক্ষেত্রে মজুত পণ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই মজুত পণ্য সঠিকভাবে মূল্যায়ন করা প্রয়োজন।
কর দায় নির্ণয়, একটি প্রতিষ্ঠান কত টাকা কর প্রদান করবে সেটা নির্ভর করে ওই প্রতিষ্ঠান কী পরিমাণ লাভ বা ক্ষতি অর্জন করেছে, বিশেষ করে লাভ হয়েছে, ক্ষতির উপরে তো আর কর হয় না। কী পরিমাণ লাভ হয়েছে ওই প্রতিষ্ঠানে সেই লাভের উপরে তারা কিন্তু কর দেয়। আমরা যদি মজুত পণ্য সঠিকভাবে মূল্যায়ন না করি তাহলে কিন্তু আমরা সঠিকভাবে লাভ নির্ণয় করতে পারবো না, লাভের পরিমাণ সঠিকভাবে নির্ণয় করতে পারবো না। তো সঠিকভাবে যদি আমি লাভ নির্ণয় করতে না পারি সেক্ষেত্রে আমি করের পরিমাণ কত হবে সেটাও কিন্তু আমাদের অনিশ্চিত হয়ে যায়, সেটাও আমরা আমাদের নির্ণয় করা সঠিক হয় না। এই কারণে আমাদের কি করতে হবে, আমাদের মজুত পণ্য সঠিকভাবে, মজুত পণ্যের মূল্যায়ন সঠিক হতে হবে। এবং এই সকল কারণগুলি যদি আমি অনুধাবন করি তাহলে এর থেকে আমরা সহজেই বুঝতে পারি একটি প্রতিষ্ঠানে মজুত পণ্যের মূল্যায়ন কতটা গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীবৃন্দ, এই যে মজুত পণ্যের মূল্যায়ন, এটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আশা করি আমাদের এই আলোচনা থেকে তোমরা সেটি বুঝতে পেরেছো। তোমরা এই পয়েন্টগুলো মনে রাখবে এবং ভিডিওটি বারবার দেখে তোমরা এটিকে উপলব্ধির মধ্যে আনার চেষ্টা করবে। একটি কথা বলে রাখা দরকার, আমাদের এই যে ক্লাসটি এটি কিন্তু থিওরিটিক্যাল ক্লাস। আমাদের এখন কিন্তু কোনো থিওরি লিখতে পড়ে না, পরীক্ষায় থিওরি লেখা লাগে না, কিন্তু এই ক্লাসটি আমাদের সিলেবাসে আছে এবং এটা আমাদের জানতে হবে। এই জন্য এখান থেকে এমসিকিউ প্রশ্ন করবে এবং আমাদের কিন্তু কোনো কিছু যদি আমি সঠিকভাবে না জানি, এর যে গাণিতিক সমস্যা, যে অঙ্ক, সেটাও কিন্তু আমরা সঠিকভাবে করতে পারবো না। এই জন্য আমাদের জ্ঞানকে যেন আমরা খণ্ডিত জ্ঞান অর্জন না করি, আমরা পূর্ণাঙ্গ কোনো একটি বিষয়ের উপর পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করি। সে কারণে কিন্তু এই সমস্ত তাত্ত্বিক ক্লাসগুলি আমাদেরকে করতে হবে এবং আমাদের অনুধাবনের মধ্যে, আমাদের উপলব্ধির মধ্যে এগুলো রাখতে হবে। শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের ক্লাস। পরবর্তীতে নতুন কোনো সমস্যা নিয়ে তোমাদের সাথে আবার দেখা হোক এই প্রত্যাশায় আজকের মতো বিদায় চাইছি। সকলকে ধন্যবাদ।